Welcome everyone. This is the Onik Pasha from the PhD third year of Biological Sciences and Bioengineering IIT Kanpur. And today's lecture will be the lecture 8 of ecosystem. লাস্ট দিন আমরা পড়েছিলাম যে ইকোলজিক্যাল সাকসেশন এটা কত কত রকমের হয়। ইকোলজিক্যাল সাকসেশন কি? বেসিক্যালি প্রাইমারি ইকোলজিক্যাল সাকসেশন বা পর্যায়ক্রম এবং সেকেন্ডারি ইকোলজিক্যাল সাকসেশন বা গৌণ পর্যায়ক্রম। যে জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের ইকোলজিক্যাল সাকসেশনে বাকি থেকে গেছিল সেগুলো হচ্ছে গিয়ে এক হচ্ছে গিয়ে একটি বিভিন্ন সেরাল কমিউনিটি এটির প্রকার একটা ছিল, সেটা বাকি থেকে গেছিল। এবং আরেকটা ছিল কি পর্যায়ক্রমে পর্যায়ক্রমের পদ্ধতি। ওকে, পদ্ধতি বা কি বলা যায় একে, পর্যায়ক্রম পর্যায়ক্রম কিভাবে হয় সেই বিষয়টা দেখা হবে। ওকে, বা বিভিন্ন স্টেজে বলতে বলা যেতে পারে। ওকে, পর্যায়ক্রমের ধাপ। তারপর 3 নম্বর কি পড়বো? পর্যায়ক্রমের উদাহরণ এবং উদ্ভিদের পর্যায়ক্রম। তো এর মধ্যে উদ্ভিদের যে পর্যায়ক্রম রয়েছে মূলত আমরা সেখানেই কিন্তু সেরাল কমিউনিটির বিভিন্ন ধরন নিয়ে আলোচনা করব, এটা এবং এটা। কিন্তু সবার আগে যেটা আমাদের আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে গিয়ে পর্যায়ক্রমে পদ্ধতি। ওকে, তো পর্যায়ক্রম বলতে একটু প্রাথমিক আবার বলে নেওয়া যাক যে পর্যায়ক্রম বলতে কি বোঝানো হয়। পর্যায়ক্রম বলতে বোঝানো হয় যে কোনো একটি নির্দিষ্ট ইকোসিস্টেমে এরকম ভাবে তার কমিউনিটি ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে। আমরা কি দেখেছিলাম যে প্রাথমিক পর্যায়ক্রমে প্রথমে কি আসে, প্রথমে লাইকেন বা ফাইটোপ্ল্যাঙ্কটন টাইপের জায়গা, যেটা একটা এমন জায়গা ছিল যেখানে কোনো রকম ভাবে প্রাণের অস্তিত্ব ছিল না। তো সেখানে প্রথমে কি হলো, ধীরে ধীরে প্রাণের উৎপত্তি হলো। উৎপত্তি মানে আশেপাশের জায়গা থেকে ধীরে ধীরে প্রাণের যে জীবেরা রয়েছে তারা সেখানে বসবাস করতে শুরু করে এবং একটা ইকোসিস্টেম তৈরি করে। এবং এই ইকোসিস্টেমে কি হয় যে উদ্ভিদ এবং প্রাণীরা রয়েছে তারা ধীরে ধীরে একে অপরকে প্রতিস্থাপন করতে থাকে। এর আগের দিন যেরকম আমি বলেছিলাম যে প্রথমে সরল লাইকেন থেকে শুরু হবে এবং তারা কি হবে, পায়োনিয়ার অর্থাৎ পর্যায়ক্রমে যারা প্রথমে আসে। এবং সর্বশেষে পর্যায়ক্রম কি হয়, স্টেবল হয়ে যায় এবং কোন স্পিসিস সব শেষে আসে সেটার নাম হচ্ছে গিয়ে ক্লাইম্যাক্স স্পিসিস। পায়োনিয়ার পায়োনিয়ার কথাটার অর্থই হচ্ছে গিয়ে যে শুরু করেছেন। তো পায়োনিয়ার স্পিসিস বলতে কোনো পর্যায়ক্রমে প্রথম প্রাণীকে বা উদ্ভিদকে বোঝানো হয়। এবং অন্যদিকে ক্লাইম্যাক্স, যেটা আগের দিন বলেছিলাম যে বিভিন্ন রকমের সিনেমায় যখন বলা হয় যে ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স কথাটির অর্থ হচ্ছে গিয়ে শেষ, অর্থাৎ চূড়ান্ত মুহূর্ত। তো চূড়ান্ত মুহূর্তে যে উদ্ভিদ বা প্রাণী বসবাস করে তাদেরকে বলা হয় ক্লাইম্যাক্স স্পিসিস। ওকে, আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে গিয়ে পর্যায়ক্রমে যে পর্যায়ক্রমে পদ্ধতি বা যেটাকে ইংরেজিতে কি লেখে যে স্টেজেস অফ ইকোলজিক্যাল সাকসেশন। ওকে, তো এখানে মেনলি বলা হবে যে কোন কোন পদ্ধতিতে জিনিসটা শুরু হয়। তো এখানে আমি ইংরেজিটা মেনলি ইউজ করব। প্রথমে বলা হয় নুডেশন। ওকে, নুডেশন জিনিসটা কি? যদি আগের দিনের ক্লাসটা তোমরা ফলো করে থাকো তাহলে বুঝতে পারবে। নুডেশন আর কিছুই না, নুডেশন হচ্ছে গিয়ে যে কোনো একটা ইকোসিস্টেমে কি যখন সেটা নুডেশন বলতে, নুড বলতে নগ্ন বলে বোঝানো হয়। তো নুডেশন বলতে যে কোনো একটা জায়গা, যেটা এর আগের দিন আমি এক্সাম্পল দিয়ে দিয়েছিলাম যে সাপোজ এরকম একটা জায়গা রয়েছে এবং এখানে একটা কি রয়েছে, আগ্নেয়গিরি। তো এখানে অনেক রকমের পশু পাখি সবাই বসবাস করে। ওকে, একদিন অগ্নুৎপাত হলো এবং কি হলো, সমস্ত এখানকার যে পশু এবং পাখিরা রয়েছে তাদের মৃত্যু ঘটে। এবং যখন এই সমস্ত রকমের পশু প্রাণী এবং এদের মৃত্যু ঘটে, কেন? কারণ লাভা অনেকটাই, লাভা বা যেটা বাইরে বেরিয়ে আসে সেটা কিন্তু অনেকটাই গরম থাকে এবং সেখানে কোনো রকম ভাবে প্রাণের অস্তিত্ব সম্ভব নয়। আগ্নেয়গিরিতে কোনো রকম ভাবে প্রাণের অস্তিত্ব সম্ভব নয়। তাই কি হয়, তাই সেখানকার যে সমস্ত জীবেরা রয়েছে তারা মৃতপ্রায়, তারা মৃত হয়ে যায়। তো এখানে যে মৃত হয়ে গেল তখন এখানে কি, তখন এই জায়গাটাকে কি বলা হয়? জায়গাটাকে বলা হয় নগ্ন জায়গা। কারণ কি? কারণ এই জায়গাটাকে আচ্ছাদন করার মতো কোন রকমের উদ্ভিদ বা প্রাণী বা তৃণভূমি কিন্তু অবশিষ্ট নেই। তো নুডেশন বলতে কি বোঝানো হয়? নুডেশন বলতে বোঝানো হয় যে কোনো ইকোসিস্টেমের সমস্ত বা
আংশিকও বলা যায়। কোনো ইকোসিস্টেমে সম্পূর্ণ বা আংশিক জীবেদের ধ্বংস হওয়াকে বলে নুডেশন। অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে যে জায়গাটা ছিল, এখানে এই যে এক্সাম্পলটা আমরা ইউজ করছি, এটাকেই বোঝানো হচ্ছে যে কোনোভাবে কোনো একটা ইকোসিস্টেমের সমস্ত রকম জীবেদের অবলুপ্তি ঘটেছে। এবার প্রাণের তো অবলুপ্তি ঘটে গেল, সেকেন্ড স্টেপ কি হবে? সেকেন্ড স্টেপ কি বলেছে? সেকেন্ড স্টেপ বলেছে যে ইনভেশন। ওকে, সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে ইনভেশন। এবার ইনভেশন বা মাইগ্রেশন, বা নয় ও লিখি, এর মধ্যে যে ইনভেশন শব্দটা রয়েছে, এই ইনভেশন শব্দটার অর্থটা কি? ইনভেশন শব্দটার অর্থ হচ্ছে গিয়ে দখল করা। ওকে, আর মাইগ্রেশন কথাটার অর্থটা কি? মাইগ্রেশন কথাটার অর্থ হচ্ছে গিয়ে অন্য জায়গায় গিয়ে বসবাস করা। সাপোজ আমার বাড়ি হচ্ছে যেমন ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু বর্তমানে আমি সাপোজ সেখান থেকে সরে কোথায় আছি, ইউপিতে আছি, উত্তরপ্রদেশে রয়েছি। তো এটা কিন্তু আমার একটা মাইগ্রেশন, যেখানে আমি অনেক বছর ধরে উত্তরপ্রদেশে রয়েছি। আর ইনভেশন কথার অর্থটা কি? ইনভেশন কথার অর্থটা হচ্ছে গিয়ে দখল করে নেওয়া। এই কথাটার অর্থটা কেমন তোমরা একটু বুঝতে পারো, যে আগে যখন একে অপরের মানে রাজারা একে অপরের সাথে যুদ্ধ করতো, তখন কি হয়েছিল, এক রাজার দল আর এক রাজার রাজ্যে গিয়ে সেই রাজাটাকে দখল করে নিত, সেটাকে বলা হয় ইনভেশন। ওকে, তো এখানে ইনভেশন এবং মাইগ্রেশন কথাটির কি অর্থ বলেছে, সেম আগের এক্সাম্পলটা নেওয়া যাক। ওকে, এটা আগ্নেয়গিরি রয়েছে। ওকে, এবার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কি হয়েছে, সমস্ত যে প্রাণীরা ছিল তারা মৃত হয়ে গেছে, কিন্তু এখন আশেপাশে এই যে জমিটা রয়েছে, এই জমিতে কোনো রকমের প্রাণের অস্তিত্ব নেই। ওকে, এটা একটা আইল্যান্ড ধরা যাক, কোনো একটা দ্বীপ, সেই দ্বীপের মধ্যে এখন কোনো রকম প্রাণের অস্তিত্ব নেই। কিন্তু এমনটা কিন্তু হবে, খুব সহজেই দেখবে যে এই দ্বীপের পার্শ্ববর্তী অন্য আর একটা দ্বীপে কিন্তু এখনো পর্যন্ত পশু পাখি গাছপালা সবাই বেঁচে আছে, ধরা যাক এই দ্বীপটা। এবার এই দ্বীপ থেকে একটা পাখি এইখানে গেল এবং এখানে গিয়ে মল ত্যাগ করলো। ওকে, এবার মলের সাথে কি আসবে, জীবাণু। জীবাণু তারা কি হবে, তারা এই যে এই নগ্ন জায়গা যেখানে কোনো রকম প্রাণের অস্তিত্ব এতক্ষণ পর্যন্ত ছিল না, এখানে এরকম ভাবে প্রথম কি হবে, ছোট ছোট ব্যাকটেরিয়া, জীবাণু এবং মাইক্রো অর্গানিজমরা এই জায়গাটিকে দখল করতে শুরু করবে। গেল, এটা হচ্ছে গিয়ে কি বলা হয়, ইনভেশন বা মাইগ্রেশনের এক্সাম্পল বলা যেতে পারে। ওকে, অর্থাৎ এই যে এই জায়গাটা রয়েছে, এখানে কিন্তু কোন রকমের প্রাণের অস্তিত্ব নেই, কিন্তু পার্শ্ববর্তী অন্য জায়গা থেকে কোন রকম ভাবে প্রাণ এখানে বা জীবেরা এখানে আসতে পারে এবং তারা এই জায়গাটিকে দখল করতে পারে। তার জন্য ইনভেশন, বা অল্প কিছু দিনের জন্য আসতে পারে, বা অন্য কোনো জায়গা থেকে মাইগ্রেট করতে পারে, এটাকে বলা হয় মাইগ্রেশন। ওকে, তো দ্বিতীয় স্টেপে কি হয়? দ্বিতীয় স্টেপে হয় কি, দ্বিতীয় স্টেপে কি হতে পারে, যে পার্শ্ববর্তী ইকোসিস্টেম থেকে থেকে জীবেরা সেই নগ্ন জায়গা দখল করতে শুরু করে। হুম, এবং কি বলা হয়েছিল, এবং প্রথম যারা সেই জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করে তাদেরকে কি বলে, তাদেরকে বলে পায়োনিয়ার স্পিসিস। ওকে, এই হচ্ছে গিয়ে পায়োনিয়ার স্পিসিসের কনসেপ্ট, ইনভেশন বা মাইগ্রেশন। এরপর আসবে আমাদের এর পরের স্টেপ, সেটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে ইন্টারাকশন, জীবেদের মধ্যেকার আন্তঃক্রিয়া। জীবেদের মধ্যেকার আন্তঃক্রিয়া বলতে কি কি বোঝানো হয়, সেই জিনিসটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি। তো জীবেদের মধ্যে আন্তঃক্রিয়া বলতে যেগুলোকে বোঝানো হয়, যেমন কি কি হয়ে থাকে দুটো জীবের মধ্যে, কম্পিটিশন, কমেন্সালিজম, প্যারাসিটিজম, রিলেশন, এই ধরনের যে সম্পর্কগুলো কোনো একটা ইকোসিস্টেমে বিভিন্ন প্রাণীরা একে অপরের সাথে স্থাপন করে, তাকে বলা হয় আন্তঃক্রিয়া। তো একবার যখন এখানে কি হলো, এই যে আইল্যান্ডে পার্শ্ববর্তী জায়গা থেকে গিয়ে কি হচ্ছে, ধীরে ধীরে কিন্তু জীবেদের বসবাস শুরু হচ্ছে। এবার কি হচ্ছে বলছে, আমি সেই ইকোসিস্টেমে উপস্থিত জীবেদের মধ্যে কি শুরু হবে, জীবেদের মধ্যে আন্তঃক্রিয়া আন্তঃক্রিয়া স্থাপন। ওকে, এই কথাটার অর্থটা কি? এই কথাটার অর্থটা আমি তোমাদেরকে ওই আগের এক্সাম্পলটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যে আবার সেই আগ্নেয়গিরি
কিন্তু এবার কি হয়েছে, আগের বার কিন্তু এই আগ্নেয়গিরিতে মানে এই আইল্যান্ডে কিন্তু শুধুমাত্র অ্যাজ এ পায়োনিয়ার স্পিসিস ছিল, প্রথম যারা সেখানে মাইগ্রেট করে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এবার কি হচ্ছে, এর আশেপাশে এখন অনেক বছর হয়ে গেছে এবং ধীরে 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 প্রচুর বন জঙ্গল, যে সবুজ কালি দিয়ে এর জন্য দেখাচ্ছে যাতে এটা কোনো সেখানকার বনভূমি বা সবুজ যে ক্লোরোফিল বিশিষ্ট সম্প্রদায় বা কমিউনিটি রয়েছে তাদেরকে রিপ্রেজেন্ট করে। ওকে, ঠিক আছে, ভালো কথা। এরপর এখানে কি হচ্ছে, বিভিন্ন রকমের জন্তু জানোয়ারও চলে এসেছে, মশা, মাছি। আর এখানে আন্তঃক্রিয়া কিরকম ভাবে স্থাপন হচ্ছে, ধরা যাক এখানে এখন কি হয়েছে, পার্শ্ববর্তী এলাকা থেকে বাঘ এবং কিছু হরিণ দুজনেই এটা সাঁতার কাটতে পারে, তো একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে যাওয়া খুব বেশি অসুবিধাজনক হবে না। তো বাঘ এবং হরিণ এরা কি হয়েছে, এরা দুজনেই এখন এই আইল্যান্ডে বসবাস শুরু করেছে। কেন? কারণ বাঘেদের হরিণের খাওয়ার জন্য কি প্রয়োজন, হরিণের খাওয়ার জন্য প্রয়োজন হচ্ছে গিয়ে ঘাস বা তৃণভূমি। এবার এই আইল্যান্ডটাতে আবার যখন নতুন করে প্রাণের সঞ্চার হয় তখন কি হচ্ছে, ধীরে 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 সেখানে যখন তৃণভূমি এবং যথেষ্ট পরিমাণে বন জঙ্গল রয়েছে তখন হরিণরা কি করবে, সেখানে মাইগ্রেট করতে পারে যে না, ওই আইল্যান্ডে এখন প্রচুর পরিমাণে সবুজ উদ্ভিদেরা রয়েছে যাদের পাতাকে খাদ্য হিসাবে গ্রহণ করবে হরিণ। এবার হরিণের যখন পপুলেশন বেড়ে যাবে তখন কি হবে, হরিণকে খাদ্য হিসাবে কে গ্রহণ করে, বাঘ। তখন বাঘেরা কি করবে, বাঘেরাও আবার ধীরে 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 এই আইল্যান্ডে চলে যাবে। এটা একটা এক্সাম্পল, এজ উদাহরণ সম্পর্কে বলছি। তো এবার ধীরে ধীরে কি হচ্ছে, এই যে বাঘেরা রয়েছে এরা হরিণের ওপর শিকার করছে এবং এর ফলে এদের দুজনের মধ্যে একটা আন্তঃক্রিয়া স্থাপন হয়। কি রকমের আন্তঃক্রিয়া স্থাপন হয়? প্রিডেশন বা শিকার, যেটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম। তো এই রকমের যে আন্তঃক্রিয়াগুলো রয়েছে, যেমন হয়তো এখানে বাঘের সাথে সাথে কি থাকতে পারে, এখানে বাঘের সাথে সাথে থাকতে পারে এমন একটা ভালুক। এবার ভালুক যদি এখানে থাকে তা ভালুক আর বাঘ দুজনেই কি হরিণকে খাদ্য হিসাবে গ্রহণ করে। এদের দুজনের মধ্যে কি দেখা যাবে, কম্পিটিশন। ওকে, তো আন্তঃক্রিয়া স্থাপন এমন একটা স্টেপ যেখানে ইকোসিস্টেমে উপস্থিত জীবেদের মধ্যে কোন সম্পর্ক আন্তঃক্রিয়া স্থাপন হয়। এই আন্তঃক্রিয়াগুলো কি কি, অনেকগুলো রকমের হতে পারে, প্রিডেশন, প্যারাসিটিজম, কম্পিটিশন, কমেন্সালিজম, এরকম অনেক কিছু রয়েছে, সেগুলো আমরা অলরেডি পড়ে নিয়েছি, আমাদের জ্ঞান রয়েছে। এবার আমরা চলে যাব এর পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপটাকে বলা হয় রিয়াকশন। রিয়াকশন জিনিসটা কি, রিয়াকশন জিনিসটা হচ্ছে গিয়ে এতক্ষণ পর্যন্ত কি হচ্ছিল, অগ্নুৎপাত হলো, অগ্নুৎপাতের পর সেখানে ধীরে ধীরে কি বলে পায়োনিয়ার স্পিসিসরা আসলো। পায়োনিয়ার স্পিসিসরা যখন ধীরে ধীরে আরো ভালো বৃক্ষ এবং ঘাসেদের দ্বারা রিপ্লেস হলো তখন সেখানে অন্যান্য জীবেরাও বসবাস করতে শুরু করলো, তাদের মধ্যে একটি আন্তঃক্রিয়া স্থাপন হলো। রিয়াকশন হচ্ছে গিয়ে, কিন্তু এতক্ষণ পর্যন্ত যে স্টেপ গুলো বললাম, এই স্টেপ গুলো কি ছিল, এই স্টেপ গুলো ছিল ন্যাচারাল, অর্থাৎ প্রকৃতি নিজের থেকে এই স্টেপ গুলোকে করেছিল। কিন্তু রিয়াকশন একটা অন্য রকমের স্টেপ। রিয়াকশন হচ্ছে গিয়ে ইকোসিস্টেমে উপস্থিত জীবেরা ইকোসিস্টেমে পরিবর্তন করতে শুরু করে। এই কথাটির অর্থটা কি, এই কথাটির অর্থটা হচ্ছে গিয়ে আহ আবার আগের এক্সাম্পলটা নেওয়া যাক। হুম, এখানে লাল দিয়ে প্রাণীদেরকেও বোঝানো হচ্ছে যে প্রাণী এবং উদ্ভিদ দুজনেই উপস্থিত। এবার একটা কথা এবার তোমরা একটু চিন্তা করো, যে ধরা যাক এখানে যে বাঘেরা রয়েছে, ওকে, তো এখানে যে বনভূমিটা থাকবে এখানে কি হবে, গাছেদের সংখ্যা আরো ধীরে 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 কি হবে, বেড়ে যাবে। ওকে, তো গাছেদের সংখ্যা বেড়ে যাওয়ায় কি হচ্ছে, ওভারঅল যে ইকোসিস্টেমটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হবে। এবার এই যে ইকোসিস্টেমের চেঞ্জ, অর্থাৎ ইকোসিস্টেম অর্থাৎ নেচার কি করেছিল, নিজে থেকে এখানে জীবেদের আগমন ঘটায় এবং তারপর সেই জীবেরাই কি করে সেই ইকোসিস্টেমটাকে চেঞ্জ করে। একে বলা হয় রিয়াকশন। ওকে, এটা হচ্ছে গিয়ে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের একটা এক্সাম্পল। এবার আগের এক্সাম্পলটা যেখানে আমি বললাম যে হরিণরা সব মৃত হওয়ার পর এমনটা হতে পারে যে কি হচ্ছে, এখানকার সমস্ত বনভূমি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। কিন্তু এবার আর একটা দিকে ভাবো, যে ধরা যাক মানুষ। ওকে, মানুষরা কি করলো, সাপোজ মানুষরা এই জায়গায় এসে উপস্থিত হলো এবং এখানে উপস্থিত সমস্ত বাঘেদেরকে শিকার করা শুরু করলো। ওকে, মানুষরা যখন এই আইল্যান্ডে চলে আসলো তখন তারা কি করলো, একে 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 সমস্ত
বাঘেদেরকে শিকার করা শুরু করলো। এবং বাঘেদেরকে যখন এই মানুষেরা মেরে ফেললো, তখন কি হচ্ছে, তখন বাঘেদের অবর্তমানে হরিণের সংখ্যা বৃদ্ধি পাবে, এবং হরিণের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, ধীরে ধীরে বনভূমি হ্রাস পাবে। ওকে, তো এর জন্য এই যে স্টেপটা রয়েছে বা এই যে স্টেজটা রয়েছে পর্যায়ক্রমে, এটাকে বলা হয় রিয়াকশন। এই রিয়াকশনটাকে কি বলা হয়, যে ইকোসিস্টেমে উপস্থিত জীবেরা ইকোসিস্টেমের পরিবর্তন করতে শুরু করে। অর্থাৎ একটা সময় অবধি এমনটা ধারণা করা হতো যে জীবেরা কোনো রকম ভাবে প্রকৃতিকে চেঞ্জ করতে পারে না, যেটা অলরেডি সৃষ্টি সেটাকে কিন্তু চেঞ্জ করা সম্ভব নয়, কিন্তু অ্যাটলিস্ট ম্যাসিভ স্কেল। কিন্তু পরবর্তীকালে জানা যায় যে না, জীবেরা যে ইকোসিস্টেমে রয়েছে তারা তাকে চেঞ্জ করতে পারে। বিশেষত মানুষ তো পারে, যেমন মানুষ, গ্লোবাল ওয়ার্মিং যদি বলা যায় সেটা অ্যাকচুয়ালি মানুষ দ্বারাই তৈরি। তো সেই হিসাবে কিন্তু পৃথিবীর সমগ্র জায়গাকার গড় টেম্পারেচার ইনক্রিজ করাটাকে এটা একটা ম্যাসিভ এক্সাম্পল, যে জীবেরা কিন্তু অ্যাকচুয়ালি নেচারকে চেঞ্জ করতে পারে, যেটা এক সময় অবধি ধরা হতো যে সম্ভব নয়। এর পরবর্তী স্টেপ কি হবে, এর পরবর্তী স্টেপ হবে স্টেবিলাইজেশন। ওকে, স্টেবিলাইজেশনে কি হয়, যে এখন ইকোসিস্টেম এমন এক জায়গায় উপস্থিত হয় যেখানে গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যায় না। ওকে, তাই এই সময় কি হয়, যে জীবেরা থাকে, যে জীবেরা বা কমিউনিটি থাকে, তাদেরকে কি বলে, তাদের বলে ক্লাইম্যাক্টেসিস, অর অনেক জায়গায় এরকমও লেখা থাকে ক্লাইম্যাক্ট কমিউনিটি। ওকে, তো এটা হচ্ছে গিয়ে সেই এক্সাম্পল যেটা দ্বারা আমি তোমাদেরকে ব্যাখ্যা করতে চাইলাম যে এই যে ইকোলজিক্যাল সাকসেশন বা ইকোলজিক্যাল বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম আমরা পড়াশোনা করি, সেটা অ্যাকচুয়ালি কি কি স্টেজের মাধ্যমে সম্ভব হয়। অ্যাকচুয়ালি ইকোলজিক্যাল সাকসেশন আরো কিন্তু অনেক বড় পাঠ্য বিষয়, কিন্তু যেহেতু এখানে জাস্ট তোমাদেরকে ইন্ট্রোডিউস করা হচ্ছে এই জিনিসগুলোর সাথে, তাই এখানে একটু ছোট করে ব্যাখ্যা করা রয়েছে। ওকে, এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে উদ্ভিদের পর্যায়ক্রম। তো আমাদের সিলেবাসে কি আছে, সিলেবাসে আছে উদ্ভিদের পর্যায়ক্রম। এবার উদ্ভিদের পর্যায়ক্রমটা বোঝার আগে কিছু কিছু টার্মিনোলজি বা কিছু কিছু শব্দ সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা উচিত। ওকে, এবার অনেক সময় কি করা হয়, অনেক সময় করা হয় যে এরকম, যে কোনো জায়গায় ময়েশ্চার যা রয়েছে বা আর্দ্রতা যাকে বলা হয়, আর্দ্রতার উপর বা জলের কি বলা যেতে পারে, যোগান বলা যেতে পারে বা সাপ্লাই বলা যেতে পারে, যোগানের উপর নির্ভর করে উদ্ভিদের যে পর্যায়ক্রম হতে পারে, উদ্ভিদের উদ্ভিদের যে পর্যায়ক্রম হয় তাকে কি বলে, সরি, উদ্ভিদের যে পর্যায়ক্রম হয় তাকে বেসিক্যালি দুভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় জেরার, আর একটা হাইড্রার। ওকে, জেরার এবং হাইড্রার। এবার জেরাক কাদেরকে বলা হবে, জেরাক বলা হবে যখন পর্যায়ক্রমে শুরুতে, পর্যায়ক্রমের শুরুতে কোনো রকম কি থাকবে না, পর্যায়ক্রমের শুরুতে কোনো রকম জলের সাপ্লাই থাকবে না। কোথায় এরকম পর্যায়ক্রম দেখা যেতে পারে, যার শুরুতে কোনো রকমের জলের যোগান বা আর্দ্রতা খুব কম পরিমাণে থাকবে। এটাকে খুব ইজিলি বলা যেতে পারে কোথায়, মরুভূমিতে, মরুভূমিতে বা পাথুরে জায়গায় গেল। অন্যদিকে হাইড্রাটা কি জিনিস, এখানে বলা হয়েছে যে যখন পর্যায়ক্রম শুরুতে শুরুতে জলের শুরুতে জলাশয় বা প্রচুর জল উপস্থিত থাকে। ওকে, এটা হচ্ছে গিয়ে কোথায়, যেখানে আশেপাশে পুকুর, নদী, নালা, মার্সিল্যান্ড বা স্যাঁতসেঁতে জায়গা যেখানে থাকে, সেটা এর এক্সাম্পল হতে পারে। তো একটা হচ্ছে গিয়ে জেরার্ক, একটা হচ্ছে গিয়ে হাইড্রার্ক। ওকে, এর আগের দিন এগুলো সম্পর্কে আমরা কিছুটা দেখেছিলাম। ওকে, এবার যে জেরার্কটা আছে সেটা দু রকমের হয়, দুটো এক্সাম্পল দিয়েছিলাম। একটা কি বলেছিলাম,
একটা বলেছিলাম যে কি, যেটা মরুভূমিতে হয়। মরুভূমিতে কি রয়েছে? মরুভূমিতে রয়েছে বালি। তো বালির উপরে যে পর্যায়ক্রম শুরু হয় তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয়, ইংরেজিতে বলে স্ট্যামো। শুরু হবে সাইকোলজির মতো পি দিয়ে, স্ট্যামো। অথবা কি হতে পারে, যেটা পাথুরে জায়গায় জন্মায় সেটাকে কি বলে? লিথো। লিথো মানে কিন্তু পাথর। এটা কিন্তু পরবর্তীকালে অনেক জায়গায় লিথো কথাটার সাথে তোমরা যুক্ত হবে। যখনই তোমরা লিথো মানে বুঝবে, বুঝেছো একটা পাথর বা ভূপৃষ্ঠকে বোঝানো হচ্ছে। লিথো মানে এই দুটোই ন্যাচারালি বোঝানো হয়। এটাও একটা ল্যাটিন ওয়ার্ড, স্যামোসিয়ার আর লিথোসিয়ার। তো এখানে কি দেখা গেছে যে, তোমাদেরকে এর আগের দিন আমি কি বলছিলাম যে কোনো একটা জায়গায় প্রথমে কি জন্মাবে, পর্যায়ক্রম কিরকম ভাবে হয়। প্রথমে লাইকেন টাইপের গাছপালা, সরি লাইকেন টাইপের জীবেরা থাকবে, তারপর ধীরে ধীরে সেখানে ছোট ছোট গাছ জন্মাবে, এবং তারপর সেখান থেকে ধীরে 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 বড় বড় গাছের উৎপত্তি হবে। কিন্তু এই হাইড্রার এবং জেরার, তো এর জন্য দেখা গেছে যে জেরার্ক যে রয়েছে, জেরার শুরু হয় কোথায়? শুরু হয় এমন জায়গায় যেখানে জলের উপস্থিতি, কিন্তু আস্তে আস্তে জায়গাটা কিরকম ভাবে জলের উপস্থিতি কম, কিন্তু ধীরে ধীরে ইকোসিস্টেম কি হয়ে যায়? মেসিক হয়ে যায়। এবারে মেসিক কথার অর্থটা কি? মেসিক কথাটির অর্থ হচ্ছে জেরার্ক এবং হাইড্রার্কের মধ্যবর্তী, যেখানে উপযুক্ত জলের যোগান এবং কি থাকাকে শুষ্কতা পাওয়া যায়, বলা যেতে পারে এরকম। খুব বেশি আর্দ্র হবে না, খুব ভিজে ভিজেও হবে না জায়গাটা, আবার কিন্তু খুব বেশি শুষ্ক হবে না। তো এই ইকোসিস্টেমটা শুরু হয়েছিল জেরার্ক ভাবে। এবার কোনো একটা জেরার্কে যখন শুরু হবে তখন কি হয়, যে জেরার্কটা শুরু হচ্ছে এমন কোনো একটা স্পিসিস দিয়ে, হয়তো কোনো একটা কাঁটা জাতীয় উদ্ভিদ দিয়ে, টা কি, যেটা হচ্ছে গিয়ে কোনো একটা মরুভূমি এলাকা ঠিকঠাক ভাবে বসবাস করতে পারে। কিন্তু কি হচ্ছে, ধীরে ধীরে দেখা যাচ্ছে যে সেই সব জীবেদেরকে কারা প্রতিস্থাপন করছে? যারা অ্যাকচুয়ালি মেসিক এলাকায় বসবাস করে, অর্থাৎ না খুব বেশি আর্দ্র এলাকা, না খুব বেশি শুষ্ক এলাকা। তো জেরার্ক থেকে কি হচ্ছে, ধীরে ধীরে ক্লাইম্যাক্স স্পিসিস কোথায় যায়? ক্লাইম্যাক্স স্পিসিস হয় মেসিক। অর্থাৎ জেরার্ক যদি পায়োনিয়ার হয়, মেসিক কি হবে? মেসিক হবে ক্লাইম্যাক্স। ওকে, এটা তো গেল জেরার্ক। এবং এরপর কে আসবে? এরপর যার সম্পর্কে আমরা পড়বো সেটা হচ্ছে হাইড্রার। হাইড্রারকে কি বলে? যে পর্যায়ক্রম শুরু হয় জলাশয়ে, কিন্তু মেসিকের দিকে অগ্রসর হয়। অর্থাৎ পর্যায়ক্রম শুরু কোথায় হচ্ছে? পর্যায়ক্রম শুরু হচ্ছে জলাশয়ে, কিন্তু ধীরে ধীরে মেসিকের দিকে অগ্রসর হচ্ছে। এবং জেরারকে কি হচ্ছিল, বলেছিল যে শুষ্ক জায়গায় শুরু হবে এবং ধীরে ধীরে মেসিকের দিকে যাবে। তো দুটো জায়গাতেই আমরা কি দেখছি, যে ধরা যাক এটা মেসিক, এটা কি, এটা জেরার্ক, এটা হাইড্রার্ক। পর্যায়ক্রম কোথা থেকে কোথায় দেখা যাবে? জেরার্ক থেকে মেসিকে, আর হাইড্রার্ক থেকে মেসিকে। এটাই হচ্ছে গিয়ে পর্যায়ক্রমের বৈশিষ্ট্য। যে এমনটা নয় যে প্রচুর জলের মধ্যে বসবাস করবে, এমনটাই নয় যে প্রচুর শুষ্ক এলাকায় বসবাস করবে। রাদার যে জায়গায় সবচেয়ে বেশি, এমন একটা ইকোসিস্টেম যেখানে সবচেয়ে বেশি পরিমাণ জীব বসবাস করতে পারে, ইকোসিস্টেম সেই দিকে অগ্রসর হয়। যেমন হচ্ছে গিয়ে এরকম পর্যায়ক্রম যেটা বলা হলো, জেরার্ক থেকে মেসিকে এবং হাইড্রার্ক থেকে মেসিকে। তো এই ছিল উদ্ভিদের পর্যায়ক্রমের শুরুয়াত। মানে শুরুতে প্রথমে তোমাদেরকে যে টার্মিনোলজি গুলো জানা উচিত ছিল সেগুলো তোমাদেরকে বললাম। উভয় ক্ষেত্রেই মনে রাখবে যে জেরার্ক এবং মেসিক দুজনেরই ক্লাইম্যাক্স, সরি, জেরার্ক এবং হাইড্রার্ক দুজনেরই ক্লাইম্যাক্স স্পিসিস কি হয়? ক্লাইম্যাক্স স্পিসিস হয় মেসিক। ওকে, এটাকে যদি আমরা পায়োনিয়ার লিখি, এটাকে যদি আমরা পায়োনিয়ার লিখি, এটা কি হবে? ক্লাইম্যাক্স। এটাও কি হবে? এটা হবে পায়োনিয়ার। ওকে, তো এই হচ্ছে গিয়ে ওভারঅল উদ্ভিদের পর্যায়ক্রমের একটি বৈশিষ্ট্য। এবার উদ্ভিদের পর্যায়ক্রমে যে এক্সাম্পলটি দেওয়া রয়েছে
সেখানে কি বলা রয়েছে, যে কোনো একটা ব্যারেন এলাকা, ব্যারেন মানে নগ্ন এলাকা, দেখো জলাশয় থেকে শুরু হচ্ছে, প্রথমে কি আসবে, ফাইটোপ্ল্যাঙ্কটন। ওকে, ফাইটোপ্ল্যাঙ্কটন আসলো, বেশ ভালো কথা। তারপর বলছে সরজল দশা, সেখান থেকে নিমজ্জিত উদ্ভিদ দশা, জলা তৃণভূমি দশা, মানে ধীরে ধীরে কিন্তু প্রথমে কিছুই ছিল না। পায়োনিয়ার স্পিসিস কারা, এরা। এবং এই পায়োনিয়ার স্পিসিসের সময় বেশিরভাগ যে উদ্ভিদগুলো জন্মায় তারা এরকম এরকম অবস্থায় থাকতো, তার জন্য এদেরকে বলা হচ্ছে সরজল, সরি সরি, ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটনের পর কারা আসবে, ফাইটোপ্ল্যাঙ্কটনের পর আসবে হচ্ছে গিয়ে নিমজ্জিত উদ্ভিদ দশা। ওকে, নিমজ্জিত উদ্ভিদ দশা বলতে কি, এদের যে মূল হয়, এই মূল সব কি জলের নিচে থাকে। এরপরে কি আসলো, নিমজ্জিত স্বাধীনভাবে ভাসমান, অর্থাৎ এখানে তো কোন রকমের যে মূল গুলো রয়েছে তারা কিন্তু দেখো জলের মধ্যে নেই, এরা কিন্তু স্বাধীনভাবে ভাসমান রয়েছে। এরপর আসবে সরজল দশা, অর্থাৎ এরপর এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে উদ্ভিদের মূল মাটির ভেতরে, কিন্তু এদের পাতাও কোথায়, ধীরে ধীরে কিন্তু জলের বাইরে। এরপর জলা তৃণভূমি দশা, দেখা যাচ্ছে জলাশয়ের বেশিরভাগটুকুই কিন্তু এই তৃণভূমি দখল করে নিয়েছে। তারপর গুল্মরাজি, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে কোনো রকমের জল নেই, অর্থাৎ শুরু হয়েছিল ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে, সেখান থেকে নিমজ্জিত উদ্ভিদ, নিমজ্জিত স্বাধীনভাবে উদ্ভিদ, এখানকার পর সরজল দশা, জলাতৃণভূমি দশা, অবশেষে গুল্মরাজি দশা। এবং গুল্মরাজি দশায় অল্প কিছু বৃক্ষ দেখা যাচ্ছে, এবং তারপর কি হচ্ছে, তারপর এখানে বনভূমি সৃষ্টি হয়ে যাচ্ছে, যেখানে কোথায় বৃক্ষদের আধিপত্যই কিন্তু বেশি। এই জিনিসটাকে কিরকম ভাবে বলা হয়েছে, এই জিনিসটাকে বলা হয়েছে যে প্রথমে শুরু কিভাবে হবে, হাইড্রার্কটা, এটা কিন্তু একটা হাইড্রার্কের এক্সাম্পল। ওকে, তো হাইড্রার্কটা শুরু কিভাবে হবে, হাইড্রার্কটা শুরু হবে ফাইটোপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটনের পর কে আসবে, মূল সমন্বিত নিমজ্জিত উদ্ভিদ। মূল সমন্বিত নিমজ্জিত উদ্ভিদ মানে এদের মূল রয়েছে কিন্তু এরা কিন্তু জলের নিচেই বসবাস করে। এরপর তারা আসবে, এরপর আসবে মূল বিশিষ্ট ভাসমান, মূল বিশিষ্ট ভাসমান, মানে এদের মূল রয়েছে, অর্থাৎ এদের রুট রয়েছে, কিন্তু এরা কোথায়, এরা উপরের ওপর, ওরা জলের উপরে ভাসছে। এবার এরপর কারা আসবে, এরপর আসবে হচ্ছে গিয়ে সরজল উদ্ভিদ, যাদেরকে সরজল বলা হচ্ছে। সরজল উদ্ভিদ মানে কি বলা যেতে পারে, সরজল উদ্ভিদ মানে বলা যেতে পারে যে এমন সব উদ্ভিদ যারা কি করছে, যারা একটা সময় জলের কিছুটা অংশ আহ জলের নিচেও রয়েছে এবং কিছুটা অংশ জলের উপরেও রয়েছে, অর্থাৎ এরা জলাভূমিরই উদ্ভিদ কিন্তু একদম পুরো জলের মধ্যে নিচু অবস্থায় থাকে। এরপর আসছে জলা তৃণভূমি। এবার এই জলা তৃণভূমিকে অ্যাকচুয়ালি এই যে টার্মিনোলজিটা ইংরেজিতে ব্যবহার করে, মার্সিল্যান্ড অর মিডো, হোপফুলি বানানটা ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে যেমন পুকুর পাড়ে যদি তুমি যাও তাহলে দেখবে যে যে জায়গাটায় জল নেই কিন্তু স্যাঁতস্যাঁতে জায়গা, শ্যাওলা ঠাওলা থাকে, সেটা হচ্ছে এরকম জায়গা, এদেরকে কি বলে, মার্সিল্যান্ড বা মিডো। এবং তারপর কি আসবে, তারপর আসবে গুল্ম, গুল্ম দশা, অর্থাৎ ছোট ছোট উদ্ভিদরা থাকবে, কিন্তু এই দশার থেকে কি হবে, জল কিন্তু থাকবে না ইকোসিস্টেমে। আগে যতটা জলের অ্যাভেলেবিলিটি ছিল, এখন কিন্তু জলের অ্যাভেলেবিলিটি কমেছে, এবং কিভাবে হয়েছে, পরিমাণ মতো হয়েছে। জলা তৃণভূমির পর গুল্মরাজের পর কারা আসবে, গুল্মরাজের পর আসবে বৃক্ষ বনভূমি, অর্থাৎ এমন একটা বনভূমি সৃষ্টি হবে যেখানে কি হচ্ছে, বৃক্ষদের সংখ্যা বেশি থাকবে। তো এটা হচ্ছে গিয়ে একটা হাইড্রার্কের উদাহরণ। শুরু হয়েছিল জলাশয় এবং ধীরে 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 কোথায়, মেক্সিকের দিকে অগ্রসর হলো। তো আমরা এখানে বইয়ে যেমন হাইড্রার্কের এক্সাম্পল আছে, তোমরা কিন্তু নিজের থেকে একটা জেরার্কের এক্সাম্পল চিন্তা করতে পারো, এটা আমি আর এখানে এক্সপ্লেন করলাম না। ওকে, এরপর আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা ছিল হচ্ছে গিয়ে এক্সাম্পল অফ ইকোলজিক্যাল ইকোলজিক্যাল সাকসেশন। এর মানে কি, বায়োলো বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমে উদাহরণ। ওকে, এবার বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমে একটা খুব ভালো উদাহরণ রয়েছে, যেটা হচ্ছে কি কোরাল রিফ। কোরাল রিফে কি হয়েছিল, কোরাল রিফ একটা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট,
সেই এক্সপেরিমেন্টটা অ্যাকচুয়ালি কি রকমের এক্সপেরিমেন্ট বা এবং কিরকম ভাবে শুরু হয়েছিল সেটা হচ্ছে গিয়ে সমুদ্রের মধ্যে একটা জাহাজ কি হয়েছিল 1942 সালে, এটা একটা বোমের সাথে আঘাতপ্রাপ্ত হয় এবং এটা কি করে নিচে ডুবে যায়। এটা কবে হয়েছিল? 1942 সালে। ওকে। এবং 1942 সাল থেকে কি হচ্ছে, এখানে যে এই কি জানি বলে জাহাজটা ডুবে গেছে, এটা তো অনেকটা বড় জাহাজ, একটা নিয়ার অ্যাবাউট ইকোসিস্টেম টাইপের ওখানে দশা হতে পারে, কিন্তু এখানে কি হচ্ছে কোনো রকম জীবের উপস্থিতি নেই। এবং 1942 সালে কি হয়েছিল, সায়েন্টিস্টরা জানতো যে 1942 সালে এই জাহাজটি ডুবে গেছিল। তো তারা তারপর থেকে সেই জায়গাটাতে নজর রাখতে শুরু করে। তো প্রথমে তারা কি দেখে, প্রথমে তারা দেখেছিল যে কি হচ্ছে, প্রথমে এই যে এই জাহাজটা রয়েছে এখানে কি জন্মায়, প্রথমে জন্মায় অ্যালগি বা শৈবাল। সমগ্র জাহাজে শুধু অ্যালগি এবং শৈবাল প্রচুর পরিমাণে জন্মায়। ওকে। এটা হচ্ছে গিয়ে কি পায়োনিয়ার, এ হচ্ছে শুরু করে। ওকে। এবং এরপর তুমি যদি ধীরে ধীরে যাও, তারপর কি হয়, এই শৈবালদের উপর খাদ্য গ্রহণের জন্য কারা তৈরি আসে, কোরাল বা পলিপ। পলিপ এক রকমের প্রাণী যারা কি তৈরি হয়, যারা অ্যালগিদের উপর খাদ্য গ্রহণ করে এবং তারা কি করে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সমন্বিত যৌগ গঠন করে, যা তাদেরকে শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ায় এবং সেটাই কিন্তু আসলে কোরাল রিফ হিসাবে গঠন হয়। এবং এই ছোট ছোট এই পলিপদেরকে খাবার জন্য কারা এসে উপস্থিত হয়, ছোট ছোট পলিপদেরকে খাবার জন্য এসে উপস্থিত হয় ক্রাস্টেশিয়ান বা কারা, কন্টকটকি। ওকে। তো ক্রাস্টেশিয়ানরা কি করে, ক্রাস্টেশিয়ানরা হচ্ছে জলজ প্রাণী যারা কি করে এই পলিপদের উপর খাদ্য গ্রহণ করে। এবার এই ক্রাস্টেশিয়ানদের জন্য কি হলো, ছোট ছোট মাছেরা সেখানে ভিড় করতে থাকে, কিসের জন্য, ক্রাস্টেশিয়ান এবং কোরালদেরকে খাবার জন্য। ছোট মাছেদের জন্য কি আসে, বড় মাছেরা এসে উপস্থিত হয় ছোট মাছেদের খাবার জন্য। এবং তারপর তারা এসে উপস্থিত হয়, তারপর এসে উপস্থিত হয় শার্ক। ওকে। তো এখানে এই যে জায়গাটা ছিল, এরা কি করছে, এটা হচ্ছে গিয়ে এই যে কোরাল রিফ বা জাহাজটা ভেঙে গেছিল, এখানে ধীরে 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 কোরাল তৈরি হয় বা কোরাল রিফ যেটাকে বলে সেটা তৈরি হয়। তোমরা ইন্টারনেটের ছবি দেখতে পারো, আমি আগেও দেখিয়েছি। এবার এই কোরাল রিফে প্রথমে কিছুই ছিল না, কিন্তু ধীরে ধীরে কি হয়, প্রথমে শৈবাল আসে, তার দেখা দেখি কোরালরা আসে, সেখানে একটা ইকোসিস্টেম তৈরি হয়। ক্রাস্টেশিয়ানরা আসে কোরালদের জন্য, ক্রাস্টেশিয়ানদের জন্য ছোট মাছেরা, ছোট মাছেদের জন্য বড় মাছেরা, এবং অবশেষে দ্য এপেক্স প্রেডিটর শার্ক এসে এখানে জড়ো হয়। এবং ধীরে ধীরে কি হয়, একটা ইকোলজিক্যাল সাকসেশন দেখা যায়। ঠিক আছে। তো কোরাল রিফ ইজ দ্য ইকোলজিক্যাল সাকসেশনের একটা এক্সাম্পল। এবার এটা ছিল কি, এটা ছিল হচ্ছে গিয়ে প্রাইমারি সাকসেশন। ওকে। এখানে আগে থেকে সেখানে কোনো প্রাণী ছিল না, প্রথমে শৈবালরা আসে এবং যেহেতু এটা পার্শ্ববর্তী এলাকায় প্রচুর পরিমাণে প্রাণীরা ছিল, তার জন্য সেখানে এদের বলতে সুবিধা হয়েছে। এবার দ্বিতীয় এক্সাম্পল যেটা, যেটা অ্যাকচুয়ালি সেকেন্ডারি সাকসেশনের এক্সাম্পল, সেটা হচ্ছে গিয়ে অ্যাকাডিয়া ন্যাশনাল পার্ক। ওকে। অ্যাকাডিয়া ন্যাশনাল পার্ক। এই অ্যাকাডিয়া ন্যাশনাল পার্ক কি ছিল, অ্যাকাডিয়া ন্যাশনাল পার্ক ছিল আগে চিরহরিৎ ছিল, চিরহরিৎ ছিল, একদম চিরহরিৎ বনে এভারগ্রিন, অর্থাৎ সবসময় ট্রপিক্যাল টাইপের এলাকা থাকবে, সব গাছেরা এরকম সবুজ, দেখলে সমস্ত গাছেরা সবুজ। একটা অনেকদিন আগের তোলা ছবি। তারপর কি হয়, তারপর এখানে একদিন প্রচুর আগুন লেগে যায় এবং আগুন লেগে সমস্ত গাছ প্রায় নিয়ার অ্যাবাউট মরে যায়। এবং দ্বিতীয়বার যখন সেখানে গাছের উৎপত্তি হয়, তখন দেখা যায় চিরহরিতের বদলে এরকম পর্ণমোচী উদ্ভিদ অ্যাকাডিয়া ন্যাশনাল পার্কে বেশি সংখ্যায় পাওয়া যাচ্ছে। ওকে। এর কারণটা কি হতে পারে, এর কারণটা মেইনলি এমনটা ছিল যে যখন চিরহরিৎ গাছেদের মৃত্যু ঘটে কোনো কারণে, একটা কমিউনিটি কাদের, পর্ণমোচী উদ্ভিদদের বেঁচে যায়, এবং সেই বেঁচে যাওয়া কমিউনিটি থেকে ধীরে ধীরে এখন কি হচ্ছে, অ্যাকাডিয়া ন্যাশনাল পার্কে কিন্তু বেশিরভাগ যে গাছেরা রয়েছে তারা কি হচ্ছে, তারা হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ। তো এখানে কি হচ্ছে, এখানে চিরহরিৎ থেকে পর্ণমোচী উদ্ভিদ এই সাকসেশন বা পর্যায়ক্রম হয়েছে। এটা হচ্ছে গিয়ে একটা সেকেন্ডারি পর্যায়ক্রমে এক্সাম্পল।
তো পর্যায়ক্রমে আমাদের এতটুকুই ছিল এবং এইটুকুই আপাতত সিলেবাসে রয়েছে। আজকে আমি এখানে শেষ করছি। পরদিন আমরা নিউট্রিশন সাইকেল নিয়ে ডিসকাশন করব। টাটা, সকলে ভালো থাকবে। শুভ সন্ধ্যা। বাই।